আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি অসীম দয়ালু। আজকে আমাদের লেকচার 2 এর ক্রাশ ব্যাচ 008, অর্থাৎ বিসিএস এবং গভর্নমেন্ট জবের ব্যাচের লেকচার 2 এর ক্লাস। আমরা ইতোমধ্যে খুব ভালোভাবেই লেকচার 1 শেষ করছি। তার ক্লাসগুলো আমাদের সাফল্যের গন্তব্য ইউটিউব চ্যানেলে ফ্রিভাবে আপলোড করে দেওয়া আছে এবং এক্সামও হইছে। যারা পরীক্ষায় পার্টিসিপেট করছেন তাদেরকে কনগ্রাচুলেশন, এবং যারা পরীক্ষায় পার্টিসিপেট করেননি আশা করি নেক্সট এক্সাম থেকে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। এবং আমাদের গ্রুপে এবং আমাদের পেজে আমাদের ক্লাস রুটিন, এক্সাম শিডিউল সবকিছু আপলোড করে দেওয়া আছে। আপনারা সেই শিডিউল অনুযায়ী ক্লাস করবেন, এক্সাম দেবেন। এবং যারা এখনো অ্যাডমিট হননি তাদের কাছে রিকোয়েস্ট, তারা আপনারা অ্যাডমিট হয়ে আমাদের ক্লাসটি সুন্দরভাবে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পড়াশোনার বিষয়ে চলে যাই। আজকে আমাদের লেকচার 2 এর দুইটা ক্লাস, একটি ক্লাস দুইটি টপিকের উপর হবে। একটা হচ্ছে বাংলা মধ্যযুগ, এক কথায় প্রকাশ ও বাগধারা। এক কথায় ও প্রকাশ ও বাগধারা আগের লেকচারেও ছিল, লেকচার একেও ছিল, কিন্তু দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট এটা ভালো করতে পারেনি। অনেকে বলছিল ভাইয়া এটা যদি আরেকবার সময় দেওয়া হয় বা রিভিউ করা হয় তাহলে আমার জন্য এটা সহজ হবে। এই টপিকটি নিয়ে আর ইংলিশের টপিক টেন্স। টেন্স আমরা আগের লেকচারেও পড়ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আগের লেকচারে টেন্সটি অনেকেই ভালোভাবে কমপ্লিট করতে পারেনি, এখনো গ্যাপ আছে আছে। এর জন্য টেন্সটি আমরা আবার রিভিউ হিসেবে রাখছি। যারা টেন্সের টপিকটি বোঝেন নাই তারা লেকচার অনেক ক্লাসগুলো আবার দেখবেন, এবং টেন্স নিয়ে একটি স্পেশাল ক্লাস খুব শীঘ্রই ইউটিউবে আপলোড করব। এই ক্লাসটি আপনারা দেখে নেবেন। সবগুলো ক্লাস আপনারা সাফল্যের গন্তব্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এবং ইডিয়ামস এন্ড ফ্রেজ নিয়ে আজকে টপিক আলোচনা আছে। এবং লিটারেচার পার্টে আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম যে ক্লাসিফিকেশন অফ টাইম পিরিয়ড, যে বাংলায় যেমন তিনটা ভাগে ভাগ করা হয়েছিল বাংলা সাহিত্যকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তেমনি ভাবে ইংরেজি সাহিত্যকে ভাগ করেছে 8টি যুগে। ঠিক আছে, সেটা আমরা লেকচার 1 এর ক্লাসে দেখাইছিলাম, আপনারা সেখানে দেখে নেবেন। আজকে আমরা যেটা বেশি আলোচনা করবো ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে। এই টপিকগুলো নিয়ে আমাদের আলোচনা করব। সো আমাদের আলোচনার বিষয় আজকে বেসিক্যালি থাকবে মধ্যযুগ এবং ওল্ড ইংলিশ পিরিয়ড, ইডিয়ামস ফ্রেজ। টেন্স নিয়ে আমাদের আগে আলোচনা হয়েছে, সে আমরা নতুন করে রিপিট করবো না। যদি কারো সমস্যা থাকে তাহলে আপনারা সেগুলো আস্ক করবেন, সেগুলো আমি সলভ করে দেবো। আর টেন্সের ওপর টফেল বেজ একটা স্পেশাল ক্লাস থাকবে, সেটা লাইভ ক্লাস, সেটা খুব শীঘ্রই আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আসেন আমরা পড়াশোনায় চলে যাই। আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যযুগ। আমরা আগের ক্লাসে দেখছিলাম বাংলা সাহিত্যকে তিনটা ভাগে ভাগ করা হয়। বাংলা সাহিত্যকে আমরা দেখছিলাম তিনটা ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়কাল ছিল হচ্ছে কি 650 বা মতান্তরে 950 থেকে 1200 পর্যন্ত। এই যুগে আমরা কি দেখছিলাম? চর্যাপদ সম্পর্কে দেখছিলাম। এই চর্যাপদটা কাদের ছিল? বৌদ্ধ সাহিত্যের উদ্ভব হয়েছিল এই সময়। ঠিক আছে। আর মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। এর ভিতরে আমরা 1201 থেকে 1350 এই সময়টাকে বলে অন্ধকার যুগ। এ সময় নাকি কোনো বাংলা সাহিত্য রচিত হয়নি। এ সময় মুসলমানরা, তুর্কিরা ভারতবর্ষ আক্রমণ করছিল, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে। তারা এই অনেক অত্যাচার জুলুম চালাইছিল বলে তথাকথিত কথা আছে। তবুও কিন্তু এই যুগে কিছু সাহিত্য পাওয়া যায় আর কি। এগুলো নিয়ে আসলে অনেক বিভ্রান্তি আছে, আমরা সেই বিভ্রান্তি যাব না। আজকে আমাদের টপিক হচ্ছে মধ্যযুগ। এটা 1201 থেকে 1800 সাল পর্যন্ত ছিল। এবং এই সময় কি ঘটছিল? এই সময় ছিল বেসিক্যালি ধর্মভিত্তিক সাহিত্য, ভক্তি ও কাব্য, ধর্ম, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আধুনিক যুগটা ছিল 1801 থেকে বর্তমান পর্যন্ত। সো এই সময় কি হয়েছিল? মানবতাবাদ, বাস্তববাদ, সমাজ চেতনা, এটা আমরা আলাদা টপিকে আলোচনা করব। আসেন আজকে আমরা মধ্যযুগের প্রধান ধারা বা বিষয়গুলো নিয়ে আলোচনা করি। মধ্যযুগে প্রথম 5টি ধারা পাওয়া যায়। একটা হচ্ছে বৈশ্য পদাবলী সাহিত্য, একটা মঙ্গল কাব্য, আর একটা শাক্ত পদাবলী, আর একটা আছে রামায়ণ বা মহাভারত ভিত্তিক সাহিত্য, আর একটা আছে মুসলিম কবিদের সাহিত্য। আচ্ছা, বৈশ্য পদাবলী সাহিত্যে আমরা কি পাই? দেখা যায় রাধা কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া যায় সেখানে। এই যে বৈশ্য পদাবলীতে প্রধান কবি ছিল হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের যে মূল বিষয় ছিল দেবদেবীর মাহাত্ম্য বা আরাধ্য করতে হবে। দেবদেবী যারা আছে তাদেরকে, হিন্দু ধর্মের যেগুলো আছে সেগুলো করতে হবে। সেই ভিতরে প্রধান কবি ছিল কি? কেতন দাস, বিজয় গুপ্ত, দীনবন্ধু মিত্র পাওয়া যায়। আবার আছে শাক্ত পদাবলী, যেমন হচ্ছে দেবী, যেমন কালী, দুর্গা, এদের ভক্তি সম্পর্কেও পাওয়া যায়, যেমন রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য ইত্যাদি। আর রামায়ণ মহাভারত ভিত্তিক ছিল, এটা হলো মহাকাব্য। আমরা জানি বাংলা সাহিত্যে মহাকাব্য আছে, একটা আছে রামায়ণ।
মহাভারত। ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে মহাকাব্য। কৃত্তিবাস বা কবিরব বদরুচি এগুলো হচ্ছে প্রধান কবি। আর মুসলমান কবি দেবীতে পাওয়া যাচ্ছে ইসলামী ভাবধারার নবী মহিমা বা নবীজি সাল্লাহ সাল্লামের যে গুণাবলী, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল তাদের মধ্যে হচ্ছে মহাকবি আলাওল। ঠিক আছে, দৌলত কাজী, সৈয়দ শাহ, শাহ মোহাম্মদ সাজ্জাদ, শাহ মোহাম্মদ সগির। ঠিক আছে, এই ধরনের কবিগুলো ছিল। আসেন বৈশ্য পদাবলী সাহিত্য। বৈশ্য পদাবলীর সূচনা হয়েছিল কবে? 1400 শতকে। 1400 শতক মানে 1301 থেকে 1400 শতক, টাইমটাকে বলা হচ্ছে 1400 শতক। এখানে শ্রী চৈতন্য নামে একজন কবির প্রভাব দেখা যায়। ঠিক আছে, আমি আপনাদের বলছিলাম যে লালনী দীপাবলি বইটি কিনতে। এই বই অনেক সুন্দরভাবে এই টপিকগুলো অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছিল। সো আপনার বইগুলো কিনছেন কিনা যায় না, যদি না কিনে থাকেন এই বইগুলো আপনি অবশ্যই কিনবেন। আমি গত ক্লাসে এই বইয়ের পিডিএফ আমাদের গ্রুপে আপলোড করে দিয়েছি এবং এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে কোন পর্যন্ত আপনারা পড়বেন। আচ্ছা, এবার হচ্ছে মূল ভাব। এই বৈশ্য পদাবলী এটা হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম এবং ভক্তির প্রধান কবি ছিল কি? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। এর প্রধান কি গ্রন্থ আমরা পেয়েছিলাম? গীত গোবিন্দ, যে লিখছিল জয়দেব, এবং শ্রীকৃষ্ণ কীর্তন, যা লিখছিল বুড়ো চণ্ডীদাস বা বড় চণ্ডীদাস, বুড়ো চণ্ডীদাস হবে এটা আর কি। ঠিক আছে, স্পেলিং মিস্টেক। আচ্ছা, তারপর হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের ভাব দেওয়া বিষয় ছিল হচ্ছে দেবত্বদের মহাত্ম প্রচার, মানে দেবতার কি কি মহাত্ম দিয়ে সেগুলো নিয়ে মহাত্মগুলো দেন। আমার সন্তান যেন খায় দুধে ভাতে। ঠিক আছে, অন্নদা মঙ্গল। আর মনসা মঙ্গল। মনসা মঙ্গল ছিল হচ্ছে সেই কবি মানে দেবী মনসার এবং ওদের সাত সওদাগর বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিয়ে যে কাহিনীগুলো ছিল সেগুলো হচ্ছে কি মনসা মঙ্গল। তারপর হচ্ছে চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ কবি কাকে পাই আমরা? মনসা মঙ্গল লিখছে কবি বিজয়গুপ্ত, কেতন দাস লিখছিল হচ্ছে মনসা বিজয় ইত্যাদি আর কি। শাক্ত পদাবলীর ভিতরে আছে কি যে দেবী বিজয় কালীকে ভক্তি করার জন্য আর কি। বিখ্যাত কবিতা রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচার্য উল্লেখ করেন আমার সোনার মায়ের ঘরে কেড়ে বসে। রামপ্রসাদ এটা বিখ্যাত গান আর কি। ঠিক আছে, হিন্দু ধর্মের এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, তা হচ্ছে মুসলিম কবিদের সাহিত্য যেগুলো ছিল এর সূচক হয়েছে 1600 শতকে, অর্থাৎ 1501 থেকে 1600 সাল পর্যন্ত ধরা হয় 1600 শতক। এর বৈশিষ্ট্য কি কি ছিল? ধর্ম, মানবতা, প্রেম ও ইতিহাস চেতনা। এর প্রধান কবি ছিল দৌলত কাজী, আলাওল, সৈয়দ শাহ মোহাম্মদ সাজ্জাদ, সৈয়দ সুলতান। যেমন সৈয়দ সুলতান সেটি বিখ্যাত গ্রন্থ ছিল নবী বংশ। আলাওলের ছিল পদ্মাবতী। আর অনুবাদ গ্রন্থ আমরা কিছু পাই, যে মূল রচনা ভিত্তি রামায়ণ, মহাভারত, পুরাণ। আবার প্রধান অনুবাদ ভিত্তিক আছে হচ্ছে কৃত্তিবাস রামায়ণ বা কবিরব প্রভৃতি মহাভারত, কৃত্তিবাস কবিরাজ। এবং কৃত্তিবাস রামায়ণে বাংলা প্রথম মহাকাব্যিক অনুবাদ করেন তিনি। প্রথম এটাকে বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস। আপনাদের যে রেফারেন্স বইগুলো আছে সেখানে আরো আপনার ডিটেলস তথ্য পাবেন, সেখান থেকে আপনার ভালোভাবে পড়লে আরো বুঝতে পারবেন। আমরা বেসিক্যালি মানে প্রতিটা সাবজেক্টকে গুরুত্ব দেবো, কিন্তু আমরা ম্যাথ, ইংলিশ, সায়েন্স এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে আগাবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, সো আপনারা নিজেদের পড়া শুরু করতে হবে। আপনারা যদি ভালোভাবে পড়া শুরু না করেন, শুধুমাত্র ক্লাস এবং সেটির উপর ডিপেন্ড করে থাকলে বিসিএস বা গভর্নমেন্ট জবের জন্য কোনো সময় ভালো প্রিপারেশন হবে না। এর সাথে আপনাদের রেফারেন্স বইগুলোকে ভালোভাবে পড়তে হবে। রেফারেন্স বই হিসেবে আমি বাংলা বলছিলাম সাহিত্যের জন্য লালনী দীপাবলি বই, এবং তার সাথে বলছিলাম যে অগ্রদূত গাইডটা। এই দুটো যদি আপনারা ক্লাস, লেকচার শিট, রেফারেন্স বই, গাইড বই যদি আমরা একসাথে ম্যাচ করে পড়ি, আমাদের টপিকটা খুব সুন্দরভাবে একটা ভালো প্রিপারেশন লেভেলে চলে আসবে। কিন্তু আপনি এটা অবশ্যই করবেন। একটা নির্দিষ্ট কৌশল বা টেকনিক ওয়াইজ যদি আমরা না আগাই, তাহলে কিন্তু আমাদের ভালো করা সম্ভব না। আচ্ছা, এবার দেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ কবি এবং যেমন জয়দেবের লেখা ছিল হচ্ছে গীত গোবিন্দ, বুড়ো চণ্ডীদাস শ্রীকৃষ্ণ, বুড়ো হবে এটা বড় না, বুড়ো চণ্ডীদাস হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস কৃত্তিবাসী রামায়ণম, বিজয়গুপ্ত মনসা মঙ্গল, আলাওল পদ্মাবতী, দৌলত কাজী সতী ময়নাম, ঠোঁটচন্দ্রের রামপ্রসাদের কালী পদাবলী, কমলাকান্ত কালী সঙ্গীত, সৈয়দ সুলতান হচ্ছে নবী বংশম। এন্ড কিছু পরীক্ষা আমার আসছে যে প্রশ্ন, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। যেমন শ্রীকৃষ্ণ কার রচনা? বুড়ো চণ্ডীদাসের রচনা। বাংলা প্রথম মহাকাব্যিক অনুবাদ কে করেছিল? কৃত্তিবাস। বৈশ্য পদাবলী মূল ভাব কি? রাধাকৃষ্ণ প্রেম। মুসলমানদের কবিদের মধ্যে শ্রেষ্ঠ কে? আলাওল। বা পদ্মাবতী কাব্যটি কার রচনা? আলাওল। মনসা মঙ্গল কাব্যটি কে রচনা করেছেন? বিজয়গুপ্ত। গীতগোবিন্দ কার রচনা? জয়দেব। শাক্ত পদাবলীর প্রধান কবি ছিল রামপ্রসাদ সেন। বেসিক্যালি দেবী কালীকে নিয়ে এটা রচনা করা হয়েছিল আর কি এগুলো। নবী বংশ কার রচনা? সৈয়দ সুলতান। এবং চৈতন্য ভবগত কে লিখছেন? বৃন্দাবন দাস। আমি আপনাদের বলছিলাম এটা হচ্ছে আমাদের বেসিক লেকচার শিট। আমাদের ডিটেলস পড়তে হলে আমাদের রেফারেন্স বই এইগুলো আমাদেরকে ডিটেলস একটু পড়তে হবে।
তারপর আমি লালি দীপাবলি কিন্তু গত ক্লাসে আমি দেখাইছিলাম, যাদের ক্লাস করছেন কিনা জানি না, সেই ক্লাসে কিন্তু ডিটেলস আমি এগুলো জানাইছিলাম। তারপর আমি লালি দীপাবলিটা বইটা একটু ডিটেলস আমি আপনাকে আবার দেখাই। এই বইটা আপনার কোথায় থেকে পড়বেন? আচ্ছা, এটা নাম, এটা হচ্ছে লালি দীপাবলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আছে। আহ হ্যাঁ, এই লালনী দীপাবলি বই। এই বইটা হ্যাঁ, আপনাদেরকে পড়তে হবে। এই দেখেন, এই বইটা যদি না, রেফারেন্স বই যদি ভালো করে না পড়া হয়, তাহলে আমাদের এগুলা কিন্তু ভালোভাবে আমরা শিখতে পারবো না। আসলে আমরা সেই টপিকগুলি সম্পর্কে আপনাদের একটু বেসিক ধারণা দেই, যদি আপনারা না পড়ে থাকেন। আচ্ছা, আমরা মঙ্গল কাব্য, বলা হয়েছে চর্যাপদ রচিত হয়েছিল 950 থেকে 1200 অব্দের মধ্যে। এরপর কিন্তু বাংলা সাহিত্যে নেমে আসে কোন অন্ধকার, সে আধার প্রায় 150 বছর টিকেছিল। 1200 থেকে 1350 সময়ের মধ্যে লেখা কোনো সাহিত্য আমাদের নেই। কেন নেই? এই সময় কিছু লেখা হয়নি। কবিরা কোথায় গিয়েছিল এই সময়? কারণ একটি ভাষায় 150 বছরের মধ্যে কিছু লিখলো না, এ কি সম্ভব হতে পারে? কিছু বিষয় হতে চাই, ঠিক আছে, এই সময়টাকে বলে অন্ধকার যুগ, 1200 থেকে 1350 সময়। তবুও কিছু জিনিস এখানে আমার টপিক পাই, কারণ কি 1200 থেকে 1207 সালের মধ্যে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় আসে মুসলমানরা। অনেকে মনে করে মুসলমানরা এত অত্যাচার নিপন চালিয়েছিল যে কারো মধ্যে সাহিত্যের কথা জাগেনি। আসলে এগুলো নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য আছে, আমরা এই বিষয়গুলোতে যাব না। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে তারপর কিছু কিছু সাহিত্য আমরা ওই সময় খুঁজে পাই। এবার আসলে হচ্ছে মধ্যযুগের মেইন হচ্ছে কাব্য হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য নিয়ে মধ্যযুগটি শুরু হয়েছিল, ঠিক আছে। মধ্যযুগের যেমন হচ্ছে কি সবচেয়ে ইয়াকা শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাব্য ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে। এটি 1909 সালে কাব্যটি বাঁকুড়ার একটি গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়, এবং শ্রী বসন্তরঞ্জন দায়বল্লভ এই কাব্যটি উদ্ধার করেন, এবং তার নায়ক নায়িকা ছিল হচ্ছে কৃষ্ণ ও রাধা। আর এছাড়াও আরো কিছু বিষয় এখানে টপিক আছে, আমরা সে আপনার সেগুলো রেফারেন্স অনুযায়ী পড়লে এই জিনিসগুলোকে দাগে দাগে পড়লে হবে। আপনার উম, বুঝতে পারবেন, ঠিক আছে, যে ডিটেলস কি কি কাহিনী আছে। যে মঙ্গল কাব্যের ভিতরে মনসা মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, এর কালকেতু কে ছিল, বা হচ্ছে মনসা মঙ্গল হচ্ছে চাঁদ সদাগর, মনসা মধ্যে কি ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, লক্ষিন্দর কি, বেহুলা কি, ঠিক আছে, বেহুলার সাপে কিভাবে কাটছিল, যে মনসা মঙ্গলের নীল দুর্গস, তার কাহিনী এখানে আছে। চাঁদ সদাগর আগে ছিল স্বর্গে, স্বর্গে শোনা যায় সবাই সুখে থাকে, চাঁদ সদাগর তাই ছিল, সেই বিস্তারিত এখানে আছে। সেগুলোকে আপনাদেরকে ভালোভাবে একটু পড়লে আপনাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে। কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী, ঠিক আছে, তার কাব্যের নাম চণ্ডী মঙ্গল কাব্য। তার উপাধি ছিল কবি কঙ্কন। কবি কঙ্কন কার উপাধি ছিল? মুকুন্দরাম চক্রবর্তীর। কবি বলেছেন, ভাইরা শোনো, আমি কি করে কবি হলাম। শুয়েছিলাম আমি, হঠাৎ আমার শিয়রে এসে বসলো দেবী চণ্ডী, আমাকে তার গান রচনা করতে বললো। এইটুকু বলে তিনি কবি শুরু করলেন তার জীবন কাহিনী। ঠিক আছে, এগুলো নিয়ে কিভাবে হয়েছে সেই কাহিনীগুলিকে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আমরা যদি পড়ি আমরা সম্পর্কে ডিটেলস জানতে পারবো। তারপর হচ্ছে মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ কবি বলা হয় ভাষাচন্দ্র রায়কোনাকরকে, ঠিক আছে। রায়কোনাকর তার উপাধি, রায়কোনাকর ছিল হচ্ছে তার একজন উপাধি। তিনি মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি ভাষাচন্দ্র রায়কোনাকর। তো তার কথা ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক আছে। তার এই অন্নদা মঙ্গল কাব্যের এর অন্যতম লাইন, এবং এটি বলছে ঈশ্বরী পাটনি, ঠিক আছে, দেবীর কাছে এটি তিনি বর চেয়েছিল। তা ভারতচন্দ্র জন্মেছেন 1800 প্রথম দিকে, আনুমানিক 1712 খ্রিস্টাব্দে আর কি। দেবী অন্নদা নদী পার হল, ঈশ্বরদী পাটনি খেয়া নৌকায় টিয়ে নেবে। মাঝি জিজ্ঞেস কি কি বর চাও তুমি? যা চাও তাই দেবো। মাঝি গরিব মানুষ, খেয়া পারাপার করে তার জীবন চলে। মাঝি দেবীর কাছে চাইতে পারতো রাজ্য, বাড়ি ভর্তি সোনার উপমুক্ত। তার অভাব কেটে যেত দেবীর দয়ায়। মাঝি ওসব কিছু চাইলো না, সে চাইলো কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে তার সন্তানরা যেন দুধে ভাতের ভিতরে ভালোভাবে থাকতে পারে। সেই সম্পর্কে, এই সম্পর্কে বিস্তারিত যদি পড়া হয় আমরা ডিটেলস আরো জানতে পারবো। এগুলো আপনাদেরকে পড়তে হবে, সেগুলো আমি আপনাদেরকে বইটাও, যারা কিনছেন খুব ভালো, যারা কিনতে পারেনি তাদের পিডিএফ আমি কিন্তু আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি।
আচ্ছা, তারপর এটা হচ্ছে মিলে। এছাড়া আরো কিছু আছে বৈশ্য পদাবলী, ঠিক আছে, মঙ্গল কাব্যতে বৈশ্য পদাবলীতে আসা হলো একটি গোমর গল্প, এখানে সময় বিস্তারিত আছে এখানে। এই বৈশ্য পদাবলী রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী বলা হয়েছে, ঠিক আছে। তাদের প্রেম কাহিনী কিরকম ভাবে হয়েছিল বা চলেছিল সে সম্পর্কে বিস্তারিত আমার এই বৈশ্য পদাবলী কবিতাগুলোর ভিতরে আমরা পেয়ে থাকি। আচ্ছা, বৈশ্য পদাবলীর প্রধান পাত্র হচ্ছে রাধা কৃষ্ণ, ঠিক আছে। তাদের রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীগুলো এই সম্পর্কে এখানে এবং সেখানে বিখ্যাত কবিদের নাম আছে শ্রী চৈতন্য দেব, ঠিক আছে। 1486 থেকে 1500 তিনি কোনো কিছু না রচনা করে তার নামের যুগ আছে চৈতন্য যুগ, ঠিক আছে, একটা যুগ আছে। ডক্টর দীনেশ চন্দ্র সেন একজন বিখ্যাত কবি ছিল, তারপর জ্ঞান দাস, চণ্ডীদাস, গোবিন্দ দাস, সব বিভিন্ন ধরনের কবিগুলো আছে। বৈষ্ণব কবিতায় রাধাকৃষ্ণের প্রেম ভালোবাসাকেই বেসিক্যালি এখানে প্রাধান্য পাইছে। এটি রাধা হচ্ছেন সৃষ্টি বা বৈষ্ণবদের ভাষায় জীবাত্মা হিসেবে বোঝানো হয়েছে। আর স্রষ্টা বা বলা হয়েছে কি, কৃষ্ণকে বলে স্রষ্টা বা সৃষ্টি হিসেবে বোঝানো হয়েছে এই রাধাকৃষ্ণের পদাবলীতে। আর কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা বৈষ্ণবের ভাষায় পরমাত্মা, একজন পরমাত্মা, একজন জীবাত্মা। এগুলো নিয়ে আপনাদেরকে একটু বেসিক জানতে হবে। আচ্ছা, এরপরে আমাদের কিছু কিছু লাইন এখানে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, জব, গোধূলি, সময়, বেলিদা, এগুলো হচ্ছে এই বৈশ্ব পদাবলীর বিখ্যাত কিছু কবিতা, যার মাধ্যমে হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের কবিতাগুলোকে তুলে ধরা হয়েছে। এবং হচ্ছে জ্ঞানদাসের বিখ্যাত কবিতা, রূপ লাগি আখি ঝুরে গুণে ভরে মন, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্ধে। গোবিন্দ সেটি বিখ্যাত লাইনিক কবিতা আছে, ঠিক আছে এগুলা। বিদ্যাপতি সেন হচ্ছে কি মিথিলার রাজকবি, ঠিক আছে। রাজসভার কবি, রাজার নাম ছিল শিবসিংহ রাজার রাজধানী ছিল মিথিলা, তিনি মিথিলার একজন বিখ্যাত কবি নাম হচ্ছে বিদ্যাপতি, ঠিক আছে। তিনি ব্রজবুলি ভাষায় লিখতেন, সেই ভাষাটা এখানে দেওয়া আছে, কি ভাষা, ব্রজবুলি ভাষা। এই ভাষাতে বৈশ্য কবি রচনা করেছেন বিখ্যাত, মানে বাংলা সংস্কৃত ভাষাটা মিশ্রণ দিয়ে তিনি অন্যরকম একটা ভাষা তৈরি করেছেন, নাম হচ্ছে কি ব্রজবুলি। তার উপাধি ছিল হচ্ছে কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার ছিল কি তার একটা উপাধি। তার বিখ্যাত ছিল কীর্তি লতাম, গঙ্গা, বাবলি, বিভাসাগর ইত্যাদি। যেমন হচ্ছে একটা লাইন দেওয়া আছে, পথে এরকম রূপ হচ্ছে কি, থরক দর্পণ মাথক ফুল, এটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা, ঠিক আছে। এগুলো হচ্ছে আরো কিছু বিখ্যাত রাধা বলছে, আজু রজনী প্রেম ভাগে গণামল। চণ্ডীদাস, চণ্ডীদাসকে বলা হয় বাংলা কবিতা একজন শ্রেষ্ঠ কবি, চণ্ডীদাস বাংলা সাহিত্যে একজন শ্রেষ্ঠ কবি, ঠিক আছে। চণ্ডীদাস কারো নাম চণ্ডীদাস কারো নাম হচ্ছে দীন চণ্ডীদাস, ঠিক আছে। চণ্ডীদাস মানে বুড়ো চণ্ডীদাস হচ্ছে আমাদের প্রথম মহাকবি, তিনি লিখছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন লিখছে কি বুড়ো উম, চণ্ডীদাস, ঠিক আছে। বচনে জন্মগ্রহণ করছিল হচ্ছে 14 শতকের শেষ ভাগে বীরভূম জেলার গ্রামে। তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনীটি পুরো লিখছেন। শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণের বিস্তারিত ডিটেলস, তার চরিত্র সম্পর্কে সবকিছু এখানে লেখা আছে। তারপর শ্রী চৈতন্য বৈষ্ণব জীবনী, এগুলো মধ্যযুগের অন্যতম সাহিত্য, এগুলো আমাদেরকে একটু বেসিক বই নিতে হবে। আচ্ছা, তারপর দেবতার মতো কিছু অনুবাদকও আমরা এখানে পাই, যারা এখানে অনুবাদ করছিল যে বিভিন্ন, ঠিক আছে, যেমন হচ্ছে রামায়ণ, কৃত্তিবাসের রামায়ণ, ঠিক আছে, অনুবাদ করছিল। তবে ইংরেজি বাইবেল অনুবাদ করতে অনেকে বাধার সময় ছিল, ঠিক আছে, কারা কোনটা রাইটার। যেমন পুরাণকে রামায়ণ মহাভারত এগুলোকে কিন্তু অনুবাদ করা হয়েছে পরবর্তীতে, ঠিক আছে। মানে মুসলমানরা কবিরা এই অনুবাদ করেছেন ফার্সি, হিন্দি থেকে রোমাঞ্চের উপাখ্যানগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন অনুবাদ কাহিনী তো আছে এখানে। আমাদের এগুলো যদি পড়ি আমরা এগুলো ডিটেলস জানতে পারবো ইনশাল্লাহ। যেমন রামায়ণ, রামায়ণের প্রথম অনুবাদ শ্রেষ্ঠ হচ্ছে কি নাম, তার নাম হচ্ছে কি কৃত্তিবাস। রামায়ণের প্রথম অনুবাদই শ্রেষ্ঠ অনুবাদক ধরা হচ্ছে, তার নাম হচ্ছে কৃত্তিবাস। কিন্তু মহাভারতের ক্ষেত্রে আছে হচ্ছে দুই একজন, কাশিরাম দাস মহাভারত শ্রেষ্ঠ অনুবাদক, তিনি প্রথম অনুবাদক নন, তিনি বেশ পরবর্তী অনুবাদক। আমরা এখানে কৃত্তিবাস ও কাশিরাম দাসের সম্পর্কে আলোচনা এখানে করাইছি, একটু পড়লে আমরা এগুলো বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে এই সম্পর্কে এগুলো বিভিন্ন রকমের কাহিনী, গল্প কাহিনী লেখা আছে, কোন রাজা তাকে এগুলো লিখতে বলছিল না বলছিল, এই সময় বিস্তারিত এখানে আছে। এবং হচ্ছে রামায়ণ হচ্ছে রাম লক্ষ্মণ, ঠিক আছে, এবং হচ্ছে লঙ্কায় রাবণের সাথে যুদ্ধের কাহিনী এই সম্পর্কে, সীতা হরণ বিস্তারিত কাহিনী, এগুলোকে লেখা আছে আর কি। এবং অনেকে মনে করেন কাশিরাম দাস 1602 থেকে 1610-এর মধ্যে এই মহাভারত রচনা করেছিল আর কি। আর হচ্ছে মুসলমান কবিরাও কিন্তু বাংলাদেশে মুসলমানদের আগমন 1000 বছরের প্রথম প্রধান ঘটনা, দ্বিতীয় প্রধান ঘটনা ইংরেজদের আগমন। সে সময় তাদের বিভিন্ন সময়ের মধ্যে মুসলমানরা তারা কিন্তু কবি ইয়াতে পিছিয়ে না। তাদের মধ্যে ছিলেন একজন শাহ মোহাম্মদ সগির, ঠিক আছে, শাহ মোহাম্মদ সগির, তিনি সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আদল কাব্য রচনা করেন। তার কাব্যের নাম হচ্ছে বিখ্যাত গ্রন্থ ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা মুসলমানের কবিরা
কবিতা লেখা শুরু করেন বাংলা ভাষায় এবং তাদের কবিতার নানা দিক দিয়ে নতুন হয় নতুন, এবং তারা সৃষ্টি করেন যে বাংলা কাব্য জগতে এক নতুন ধারা। ঠিক আছে, এখানে আপনার বিভিন্ন মুসলমানের কি কবি রচনা করছেন না করছে একটু পড়লে আমার ডিটেলস বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবো আর কি। তারপর হচ্ছে দৌলত কাজী, ঠিক আছে, অর্থমন্ত্রী তিনি ছিলেন নিজাম শাহ, একজন দৌলত কাজী, তিনি মুবারক শাহ মারা নিজাম শাহ তাকে অর্থমন্ত্রী ডাক করেন, এবং তিনি একটি কাব্য রচনা করছিল, সেটি খুবই একটি বিখ্যাত, তার বিখ্যাত কাব্য নাম কি, দৌলত কাজীর যা হচ্ছে রসুল বিজয় ও হানিফা কয়রার পই নামক দুটি কাব্য, তার হানিফা ও কয়রা দুইটা পই সম্পর্কে তিনি এগুলো লিখছেন। তারা একটা বাহারাম খান একটি বিখ্যাত গ্রন্থের নাম আছে, নাম হচ্ছে লাইলি মজনু। এইভাবে আপনাদেরকে পড়তে হবে। শাহ মোহাম্মদ শহীদ, তা হচ্ছে বাহারাম খান, দৌলত কাজী, এই বিস্তারিত গুলো পড়লে আপনার ডিটেলস এখান থেকে জানতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের মধ্যযুগ ছিল। আশা করি আপনারা লালনী দীপাবলি বইটি যদি পড়েন মধ্যযুগ এখান থেকে পড়েন। আর একজন বিখ্যাত কবি ছিল, সেটা আলাউল, মহাকবি আলাউল, ঠিক আছে, এই সম্পর্কে আপনারা অবশ্যই পড়বেন। তিনি আরাকান রাজসভার বিখ্যাত কবি ছিলেন আলাউল। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আইটি টপিক। আমাদের আইটি টপিক ছিল ইংরেজিতে, সেটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজ না আমাদের পড়তে হবে, ঠিক আছে। এটা তো ইডিয়ম ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে একগুচ্ছ শব্দ, যদি কোনো নাউনের অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলে আমরা ফ্রেজ বলি। কিন্তু এখানে ইডিয়ম ফ্রেজ মানে হচ্ছে বাগধারা, যে শব্দগুলো বাগধারা। সো এমন কোনো বিসিএস বা হচ্ছে জবে পরীক্ষা নাই যে যেখানে ফ্রেজ আসে না। খুব রেয়ার কেসে বিজেপির ম্যাক্সিমাম পরীক্ষা এখানে আমাদের ফ্রেজ থেকে কোশ্চেন আসে, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। ফ্রেজ নামের যে বিষয়টি আছে, যেমন এবিসি প্রাথমিক জ্ঞান, তা অল ইন পরিশ্রান্ত, অ্যারাউন্ড ডর্জন, পূর্ণ ডর্জন। আমি লেকচার শিটে আপনাদেরকে বেসিক কিছু দিয়ে দিই, সেগুলো আপনারা পড়বেন। এছাড়া আপনাদেরকে মাস্টার বইটা কিনতে বলেছিলাম, এই বই থেকে যে ফ্রেজ, ইডিয়াম ফ্রেজের বিভিন্ন বিগত সালে চাকরি পরীক্ষা আসছে সেগুলো আপনারা ইম্পর্টেন্ট দেখে প্রায় 150, 200, 300 মতো পড়ে ফেলবেন। এখানে লেকচার শিটে আমি আপনাদেরকে প্রায় কয়টা, প্রায় 91টা দিয়ে দিছি। এগুলো আপনাদেরকে বাসায় পড়তে হবে, এগুলো প্রায় রিভিউ হয়ে পরীক্ষা আসে। যেমন হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে দামি, কাজে আসে না অথচ দামি। তারপর হচ্ছে উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। তারপর হচ্ছে আপ অ্যান্ড ডুইং উঠে পড়ে লাগা। তারপর হচ্ছে টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে কারোর সম্পর্ক বজায় রাখা। টু ইয়ার্ন ইন স্মোক ব্যর্থ হওয়া। ঠিক আছে, এইভাবে যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এগুলো পাশে মার্ক মার্ক করে আমি আপনাদেরকে দিয়েছি, এগুলো আপনারা সুন্দর করে বাসায় কমপ্লিট করবেন। এরপর আমাদের আরেকটি টপিক ছিল হচ্ছে 1947 থেকে 1970 সালে, এই সালগুলোতে কি করছিল এটার জন্য আমি আপনাদের লেকচার শিট রেডি করে দিছি, এগুলোকে আপনারা ভালোভাবে পড়বেন। তারপর এগুলোকে আমি একটু বেশি আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে, যে 47 থেকে 70 কি কি ঘটনাগুলো ঘটছিল সেগুলো। সেগুলো আমরা আরেকটা লেকচার শিট আছে, সেখান থেকে আমরা একটু এগুলোকে দেখে নিই। আসেন। পড়াশোনা করতে হবে ভাইয়া, পুরো পড়াশোনার কোনো বিকল্প নেই, কিন্তু সাজিয়ে গুছিয়ে পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 1947 সালের মধ্যে, 1947 সালে দেশভাগ হয়েছিল। তারপর হচ্ছে 1948 সালে কি হয়েছিল, প্রথম ভাষা আন্দোলনের জন্য ঘোষণা আসছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিছিল কি, উর্দু অ্যান্ড ওয়ানলি উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন থেকে তৌহিদি মজলিস গঠিত হয়, ভাষা আন্দোলনের সূচনা হয়। 1949 সালে প্রথম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ লীগ গঠিত হয়। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। 1954-তে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে যুক্তফ্রন্ট বিশাল জয় লাভ করে, কিন্তু বেশি দিন টিকে থাকতে পারেনি। 1956 সংবিধান প্রণয়ন হয়েছিল। আমাদের সংবিধান প্রণয়ন হয়েছিল 1 বছরের ভিতরে। 1971 সালে 16ই জানুয়ারি, 1971 16ই ডিসেম্বর দেশ স্বাধীন। 1972-এ জারি করা হয় সংবিধান প্রণয়ন, এবং 1972 সালে 16ই ডিসেম্বরের ভিতরে এটা আমরা কার্যকর হিসেবে পেয়ে যাই। কিন্তু এটা পাকিস্তানের সংবিধান তৈরি করতে লাগছিল 9টি বছর। তা 1958 সামরিক আইন জারি, 1962 শিক্ষানীতি, 1963-তে হচ্ছে আওয়ামী লীগ, মৌলানা ভাসানী ত্যাগ করেন আওয়ামী লীগ এবং গঠন করেন ন্যাপ বা ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। 1965 সালে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তাশখন্দ চুক্তি হয়েছিল। 1966-তে 6 দফা উত্থাপন হয়েছিল। 1968 আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, শেখ মুজিবুর চৌধুরী জনকে অভিযুক্ত করা হয়েছিল। 1969 সালে গণঅভ্যুত্থান ঘটেছিল। 1970-এ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 22 নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছিল, যেখানে লক্ষাধিক প্রাণহানি ঘটছিল, কিন্তু অনেকে বিষয়গুলোকে এড়িয়ে যায়। ঠিক আছে, এখন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আপনার সাথে মানে সংক্ষেপে খুব আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আর এসব বিস্তারিত সম্পর্কে একটা লেকচার সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেটা 1947 থেকে 70 পর্যন্ত কি ঘটনা ঘটছিল সেই বিষয়গুলো টার্ময় সবগুলো ভাগ করা হয়েছে, কত তারিখে কি ঘটছিল না ঘটছিল এগুলোকে আপনাদেরকে একটু ভালোভাবে পড়ে নিতে হবে। আশা করি এগুলো পড়লে আপনারা সুন্দরভাবে বিষয়গুলোকে বুঝতে পারবেন। আপনাদের 1971 পর্যন্ত যাওয়ার দরকার নেই, 70 পর্যন্ত পড়বেন, আপনারা 1970 পর্যন্ত পড়বেন, জাস্ট এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা পড়ে নেবেন, তাহলে আমাদের হয়ে যাবে, ডিটেলসটা এখানে আমাদের হয়ে যাবে।
আচ্ছা, এছাড়া আমাদের লেকচার শিটে আর কি কি ছিল দেখেন। আমরা মধ্যযুগ পড়লাম। এক কথায় প্রকাশ বাগধারা আমার আগের লেকচার শিটে, আগের ক্লাসে লেকচারে আমি দিয়ে শিটগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে পড়বেন। এবং সেগুলো পড়ার পর তো অগ্রদূত গাইড কিনতে বলছিলাম, ওটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে। সেই গাইড থেকে বিগত সালে যে এক কথায় প্রকাশ ও বাগধারাগুলো আসছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেগুলো চাকরি পরীক্ষা সেগুলো ভালোভাবে পড়বেন, মিনিমাম 200-300টা করে পড়ে পড়ার ট্রাই করবেন আর কি, যতটুকু মনে থাকে। এবং বানান সহকারে এগুলো পড়বেন। আমি গত ক্লাসে আপনাদের লেকচার শিট দিয়ে দিচ্ছি, এগুলো সেগুলো থেকে টপিকগুলো পড়লেও হবে। আচ্ছা, এবার আমাদের একটা টার্ম আছে এখানে নতুন করে শিখবো, সেটা হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড। আমরা টাইম পিরিয়ড ক্লাসিফিকেশন আমরা আগের ক্লাসে দেখছিলাম, যারা দেখেন না আমাদের আগের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখে নেবেন। আসেন আমরা সে আছে ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। আসেন ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ বোর্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় থেকে দুই একটা বেসিক কোশ্চেন এখান থেকে আসে, আমরা এগুলো পড়বো। আমরা দেখছিলাম আগের লেকচারে যে 450 থেকে 1063 সাল, এই সাল পর্যন্ত আমাদের ছিল হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এবং এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা সম্পর্কে আমরা একটু ডিটেলসটা পড়ি। দেন টাইমটা ছিল কত? 450 টু 1000, সরি 1066, ঠিক আছে। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, ঠিক আছে। এর আরেকটা নাম কিন্তু আমাদের দেওয়া হচ্ছে অ্যাংলো অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড, ঠিক আছে, অ্যাংলো সেকশন পিরিয়ড। এবং হচ্ছে কারণ পাই পাই ইংল্যান্ডকে যাদেরকে বলা হতো অ্যাংলো বা অ্যাংলস, আর জার্মানি বা জার্মানদেরকে বলা হতো সেকশন, ঠিক আছে। একটা সময় জার্মানি ইংল্যান্ড দখল করে নেই, এই জন্য ইংল্যান্ডের জাতি আর জার্মানি যায় দুইটা মিলে একটা নাম হয়ে গেল কি অ্যাংলো সেকশন পিরিয়ড আর কি, ঠিক আছে। ঠিক আছে, সময়কাল ছিল 450 থেকে 1066। এবং এই যে সময়কালে ওল্ড ইংলিশ পিরিয়ড আমরা কিছু বিখ্যাত কবিদের সম্পর্কে পড়বো। এই কবিগুলো কি কি আমরা একটু ডিটেলস দেখে নিই, ঠিক আছে। যেমন আছে আপনার একটু, এটা হচ্ছে ক্যাডমন, ক্যাডমন, তারপর সাইনি, সাইনি অল্প। তারপর আরো বিখ্যাত আছে হচ্ছে সেইন্ট ভেনেরেট বেড। সেইন্ট দরবেশ ছিলেন, যেন সেইন্ট বলা হয়। সেইন্ট ভেনেরি ভেনিরেবল বেড, ঠিক আছে। তিনি একজন বিখ্যাত রাইটার ছিল ওই সময়কার অ্যাংলো সেকশন পিরিয়ডের, ঠিক আছে। এছাড়া একটা ছিল বিখ্যাত কিং আলফ্রেড দ্য গ্রেট, যে আমরা আলফ্রেড দ্য গ্রেটের নাম শুনছি না, সেই কিং আলফ্রেড দ্য গ্রেট, দ্য গ্রেট, ঠিক আছে। এরা ছিল হচ্ছে ফেমাস রাইটার কোন সময়কার এংলো সেকশনের যুগে, বিখ্যাত রাইটার। আচ্ছা, এখন আমরা একটা ক্যাডমন সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে। ক্যাডমন যে আছে ডিটেলস সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করবো। আসেন দেখি ক্যাডমন কি কি করছিল। ক্যাডমনের কিছু বিখ্যাত গ্রন্থ আমরা ওই সময়কায় পাই। কি কি পাই? যেমন হচ্ছে দ্য আর্লিয়েস্ট, তাকে কি বলা হয়? দ্য আর্লি আর্লিয়েস্ট পোয়েট, তাকে আমরা বলবো হচ্ছে দ্য আর্লিয়েস্ট পোয়েট। এছাড়া তাকে আরো কিছু বলা হয় দ্য ফাদার অফ সিক্রেট সং, সিক্রেটস, ফাদার অফ স্কেট, এস এ স্কেট সং। এছাড়াও তার আরেকটি ইয়া ছিল, তাকে বলা হচ্ছে মিল্টন অফ ওল্ড পিরিয়ড। যেমন মিল্টন আছে না, তাকে বলা হচ্ছে মিল্টন, মিল্টন অফ ওল্ড পিরিয়ড, ওল্ড পিরিয়ড কাকে বলা হয়েছিল? এই হচ্ছে ক্যাডমনকে। এছাড়া সবচেয়ে বেশি সাইনি উলফের একটা বিখ্যাত যে জিনিস আছে সেটা আমরা একটু ভালোভাবে পড়বো। সাইনি উলফ, সাইনি উলফ, সাইনি উলফ, সাইনি উলফের বিখ্যাত কি কি আছে? তাকে তার বিখ্যাত কবিতা জুলিয়ানা, তার বিখ্যাত নাম হচ্ছে কি জুলিয়ানা, এটা কবিতা বা কাব্য, জুলিয়ানা, ঠিক আছে। এটা একটা পোয়েম। আচ্ছা, এরপর আসে আমাদের ইম্পর্টেন্ট আছে সেইন্ট বেনিফিট ভেট, সেইন্ট। আচ্ছা, তার বিখ্যাত কি কি আছে তাকে আমরা একটু পড়ে ফেলি। সেইন্ট বে তাকে বলে ফাদার অফ লার্নিং, তাকে কি বলবো আমরা? ফাদার অফ লার্নিং, ফাদার অফ
লার্নিং। সেইন্ট বেনিমেন্ট ভেদকে আমরা কি বলবো? ফাদার অফ লার্নিং। ঠিক আছে, আচ্ছা তারপর একজন বিখ্যাত ফেমাস রাইটার ছিল, তার নাম হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। দেখি তার কি কি জিনিস আমরা আছে সেগুলো আমরা একটু ভালোভাবে জেনে নিই। কিং আলফ্রেড দ্য গ্রেটের যেগুলো আছে সে তাকে বলা হচ্ছে কি অ্যাংলোস, তাকে ফাদার অফ ইংলিশ পোস্ট বলা হয়। তাকে বলবো আমরা হচ্ছে কি ফাদার হচ্ছে, তিনি প্রথম গদ্য লেখার চেষ্টা করছিল কিন্তু হয় নাই, এই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোস্ট। ইংলিশ, তিনি প্রথম গদ্য লেখতে ট্রাই করছিলেন কিন্তু আসলে তার এটা গদ্যটা হয় নাই। ঠিক আছে, এছাড়া আরো কিছু বই আমরা পাই এই যুগে, সেগুলো আমরা কি কি পাওয়া যায়, তাহলে অনেক পুরনো তো, ওই সময় কিছু অত কিছু সেভিংস বা অত কিছু স্ট্রেস করা হয়নি, যেগুলো খুঁজে পাওয়া গেছে সেগুলো সম্পর্কেই আমরা যতটুকু জেনে সেগুলো আমরা পড়বো। আদার্স বুক আমরা কিছু বই পাই, যেমন আদার্স বুকস অফ ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড কি কি আছে আমরা সেগুলো একটু দেখি বইগুলোর নাম। একটা নাম আছে দা ওয়ান্ডারার, দা ওয়ান্ডারার। ঠিক আছে, আরেকটা বই আছে হচ্ছে দা সি ফায়ার, সি মানে সমুদ্র, মানে সাগরের ভয়, সি ফায়ার। তারপর একটা বই পেয়েছিলাম দা হাজব্যান্ডস মেসেজ, একজন হাজব্যান্ড তার ওয়াইফকে চিঠি লিখছিল এবং কি কি মেসেজ দিছিল সেই মেসেজ সম্পর্কে নিয়ে আছে কি দা হাজব্যান্ডস, দা হাজব্যান্ডস মেসেজ, দা হাজব্যান্ড মেসেজ। এবং একটা পেয়েছে দা ওয়াইফস লার্ন, এরপর তার ওয়াইফ কি কি শিক্ষা পেয়েছিল তাকে নিয়ে দা ওয়াইফস। এগুলো কে লিখছিল কিভাবে লিখছে এগুলো ডিটেলস আমরা ওইভাবে খুঁজে পাই না। দ্য ওয়াইফস লার্ন। আরটা ছিল দ্য ট্রাভেলার, দ্য ট্রাভেলার, দ্য ট্রাভেলার। এগুলো হচ্ছে আমরা সে সময়ের যুগে পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা বিখ্যাত একটা জিনিস ছিল সে সময়, সেটা হচ্ছে বিওলফ। এটা হচ্ছে ইপিক, ইপিক মানে হচ্ছে মহাকাব্য। ঠিক আছে, এটা বিখ্যাত জিনিস, সেটার নাম হচ্ছে কি বিওলফ। বিওলফ এটাকে বলা হয় হচ্ছে সাধারণত একটা ইপিক, ইপিক বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ লিটারেচার। এটাকে বলে বাংলা ইংলিশ সাহিত্যে প্রথম নমুনা বা প্রথম নিদর্শন। দা ফার্স্ট ফার্স্ট মনুমেন্ট, ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার, ইন ইংলিশ লিটারেচার, লিটারেচার। ওকে, এটা ছিল একটা বিশ্বযুদ্ধে হিরোইক ইপিক, মানে হচ্ছে বিজয় গাথা একটা ইপিক ছিল, এবং এখানে লাইন ছিল হচ্ছে 31টা 32টা, এটাকে বলা হচ্ছে কি হিরোইক, হিরোইক ইপিক। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এটা হিরোইক ইপিক। এবং এখানে লাইন ছিল হচ্ছে আপনার আমাদের 3100, সরি লাইন। এই যে এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। আচ্ছা আমরা একটা রিভিউ করি, আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল আমাদের কোন সময় থেকে? ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল যে 450 থেকে 450, 450 থেকে 1066 সাল পর্যন্ত। এবং এই যুগকে বলে অ্যাংলো সেক্সন পিরিয়ড। এবং এই যুগে আমরা কিছু বিখ্যাত রাইটার পাই, যেমন ক্যাডমন, সাইনলফ, সেইন্ট ভেরিবেট বেড, কিং আলফ্রেড দ্য গ্রেট। এবং ক্যাডমন তাকে বলে আর্লিয়েস্ট পোয়েট বা ফাদার অফ সিক্রেট সং অথবা মিডন অফ ওল্ড পিরিয়ড। এবং সাইনলফ একটা বিখ্যাত কবিতা লিখেছে, তার নাম হচ্ছে জুলিয়ানা। সেন্ট ভেরিবেট বেডকে বলা হয় ফাদার অফ লার্নিং। এবং কিং আলফ্রেড দ্য গ্রেটকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোস্ট। তিনি প্রথম গদ্য লেখা ট্রাই করছিল কিন্তু আসলে ওইভাবে হয় নাই। এছাড়া আরো কিছু বই আমরা পাই ওই সময়কার যুগে, সেগুলো কি দ্য ওয়ান্ডারার, দ্য সিফায়ারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়াইফস লার্ন, দ্য ট্রাভেলার। ওই সময় একটা বিখ্যাত একটা ইপিক খুঁজে পাওয়া গেছে, তার মধ্যে বিওলফ। এটা হচ্ছে কি এটা, তাকে বলে কি ফার্স্ট মনুমেন্ট ইন ইংলিশ লিটারেচার। এটা বাংলা ইংলিশ সাহিত্যে প্রথম একটি নিদর্শন, যেমন চর্যাপদ বাংলাদেশের প্রথম নিদর্শন, তেমনি বিওলফ হচ্ছে ইংলিশ সাহিত্যে প্রথম নিদর্শন। এবং এটা একটা হিরোইক ইপিক, এবং এখানে লাইন ছিল 3100
82টা। এই হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড। এটা যদি আমরা পড়ি, এখান থেকে আমরা বেসিক ডিটেলস আমরা জেনে নিতে পারবো। ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। এবার আসে আমাদের টপিকগুলো কি কি ছিল, আমরা এসে টপিকগুলো কিন্তু মোটামুটি পড়ে ফেললাম। আবার আমরা একটু রিভিউ করি। আমরা কিন্তু মধ্যযুগটা দেখলাম, এক কথায় প্রকাশ বাগধারা আমরা আগের লেকচার ক্লাসে বলে দিছি, টেন্সটা আগের লেকচার ক্লাসে বলা আছে, এবং এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে শীঘ্রই। ইডিয়ামস ফ্রেজ আপনাদের বই দিছি। লিটারেচার ক্লাসিফিকেশন টাইম পিরিয়ড আমরা আগের লেকচার ক্লাসে এগুলো বই দিছি। ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করলাম। এই দুটা টপিক আজকে আমাদের ক্লাসে ছিল, যে বাংলা এবং ইংলিশ, আমরা সেগুলো কিন্তু মোটামুটি পড়ে ফেলছি। আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। যদি এগুলো নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে আপনার জানাবেন। আপনার জন্য সবকিছু ওপেন আছে, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, যেভাবে হোক জানাবেন। ঠিক আছে, আপনার নিয়মিত পড়াশোনা করবেন, ক্লাস করবেন, পরীক্ষা দেবেন, ঠিক মতো নামাজ কালাম পড়বেন, সোচ্চার ইবাদত করবেন, সৎ থাকবেন, সফলতা আপনাদের আসবে ইনশাআল্লাহ। ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।